ব্যস্ত নগরী, প্রতিদিন ছুটে চলা, সময়ের সাথে চলছে প্রতিযোগিতা। সুপ্রিয় শ্রোতা, কবিতার এই পংক্তি দুটোর মতোই আমাদের নগর জীবনের ব্যস্ততা। ছোট হোক বড় হোক, আমরা যে ধরনের কাজই করি না কেন, নানা প্রতিকূলতার মাঝেই সময়ের সাথে প্রতিযোগিতা করে আমাদের টিকে থাকতে হচ্ছে। কর্মমুখর জীবনে আমরা সবাই ব্যস্ত। আমরা কেউ হতে পারি ব্যবসায়ী, চাকরিজীবী অথবা খেটে খাওয়া সাধারণ মানুষ। কারো কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সমাজের সব ধরনের পেশারই বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের সবার কাজেরই সুফল ভোগ করি আমরা। প্রিয় বন্ধুরা, প্রতিটি ইতিবাচক কাজের মধ্য দিয়ে আমাদের পরিবার, সমাজ ও দেশ এগিয়ে যায়। সচল থাকে দেশের অর্থনীতির চাকা। আমরা কোনো কাজকে অবহেলার চোখে দেখব না। ঘরে বেকার বসে থাকার চেয়ে সীমিত আয়ের কোনো একটা কাজ করা অনেক ভালো। এতে পরিবারের বোঝা না হয়ে বেকারত্বের গ্লানি থেকে মুক্তি পাওয়া যায়। এর ফলে ব্যক্তির সচ্ছলতার পাশাপাশি পারিবারিক এবং সামাজিক মর্যাদাও বৃদ্ধি পায়। বন্ধুরা, আমরা অনেকেই আছি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বড় কোনো কাজের আশায় থাকি। অনেক সময় যোগ্যতা অনুযায়ী চাকরি পাই না। তাই ভালো কাজের আশায় থেকে থেকে জীবনের মূল্যবান সময় নষ্ট করি। আসলে এভাবে বেকার বসে থাকার চেয়ে স্বল্প পরিসরে হলেও কাজ শুরু করা ভালো। কাজের ফাঁকে ফাঁকে কাঙ্ক্ষিত চাকুরির প্রচেষ্টা চালিয়ে যাওয়া যেতেই পারে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা কেউ বেকার বসে না থেকে যে কোনো কাজে নিয়োজিত হই। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে গড়ে তুলি একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে। এমন প্রত্যয় অন্তরে ধারণ করে শুরু করছি আজকের মহানগর। আজকের মহানগর উপস্থাপনায় সাথে আছি আমরা দুজন। আমি খান নাজম ই এলাহি, আমি ফাতেমা জীবন্নেসা মুনিয়া। প্রিয় শ্রোতা, ছাত্ররা আগামী দিনের আলোর দিশারি। আজকে যারা ছাত্র, আগামী দিনে তারাই দেশ পরিচালনায় অংশ নেবে। এজন্য তাদের প্রতি আন্তরিকভাবে যত্নশীল থাকতে হবে। পৃথিবীর সর্বত্র ছাত্ররা সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি হিসেবে বিবেচিত। বিশ্ব ইতিহাসে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। বিভিন্ন সময়ে ছাত্ররা তাদের অধিকার এবং ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে সফল হয়েছে। বাংলাদেশের ইতিহাসে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনে ছাত্ররা সক্রিয় অংশগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও বাংলাদেশের ছাত্র সমাজ শৌর্যদীপ্ত ভূমিকা রেখেছে। আমাদের ছাত্র সমাজের মেধা, প্রগাঢ় চেতনা এবং অবিচল প্রত্যয়ের কারণে জুলাই ২৪-এর বিপ্লব সফল হয়েছে, যার নেতৃত্বে ছিল বাংলাদেশের ছাত্রদের প্রাণের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে অসহযোগ আন্দোলন শুরু হলেও এক পর্যায়ে তৎকালীন স্বৈরাচারের সরকারের পতনের দাবিতে সোচ্চার হয় বাংলাদেশের ছাত্র জনতা। ছাত্রদের এই আন্দোলনে তৎকালীন স্বৈরাচারী সরকার ব্যাপক নির্যাতন চালায়। তবুও দমে যায়নি ছাত্র জনতা। অবশেষে ২০২৪ খ্রিস্টাব্দের ৫ই আগস্ট তুমুল গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন স্বৈরাচারী সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। বিজয় হয় ছাত্র জনতার। জুলাই ২৪-এর বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আত্মার শান্তি প্রার্থনা করছি। সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। শুভেচ্ছা জানাচ্ছি জুলাই ২৪-এর বিপ্লবে যারা অংশ নিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমাদের ছাত্র জনতা, আমাদের ছাত্র জনতা, আমাদের ছাত্র জনতা, তারা হারেনি তো কোনো কালে। বিজয়ের এক ইতিহাস তৈরি হলো ২০২৪ সালে। আমাদের
ছাত্র জনতা, তারা হারেনি তো কোনো কালে। বিজয়ের এক ইতিহাস তৈরি হলো 2024 সালে। উঠে পড়ে লেগেছিল দেশ বাঞ্চালে, সময় দিয়েছে চর তাদেরই গালে। উঠে পড়ে লেগেছিল দেশ বাঞ্চালে, সময় দিয়েছে চর তাদেরই গালে। প্রিয় বন্ধুরা, চলুন জেনে নেই আজকের মহানগরের আয়োজনে আপনাদের জন্য যা যা রয়েছে। অনুষ্ঠানের প্রথম নিবেদন আমাদের নিয়মিত পরিবেশনা জীবন জীবিকা পর্ব। এতে শুনতে পাবেন মহানগরীর বিভিন্ন পেশার উদ্যমী কর্মঠ মানুষের জীবন এবং সংগ্রামের কথা। রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন বাঁধন ও ই বাঁধন পর্ব। মহানগরের আয়োজন থেকে শুনতে পাবেন একটি দেশের গান। মহানগরের বিশেষ পর্ব জেগে ওঠা বাংলাদেশে শুনবেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের কথা। এছাড়াও শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান, বাস, ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য এবং সবশেষে জনকল্যাণমূলক বার্তা তো থাকছেই। প্রিয় বন্ধুরা, আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়। প্রিয় বন্ধুরা, মহানগরী ঢাকায় অনেক শ্রেণী পেশার মানুষ বসবাস করে। তাদের জীবিকা নির্বাহের জন্য কাজ করতে হয়। মহানগরের জীবন ও জীবিকা পর্বে আমরা এমনই একজন শ্রমজীবী কর্মঠ মানুষের হাসি কান্না ও জীবন সংগ্রামের নানা কথা শুনে থাকি। আজকের আয়োজনেও তার ব্যতিক্রম হবে না। বন্ধুরা, এবারে রয়েছে মহানগরীর বিভিন্ন পেশার উদ্যমী কর্মঠ মানুষের জীবন ও সংগ্রামের কথা নিয়ে সাক্ষাৎকারমূলক পর্ব জীবন জীবিকা। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মোহাম্মদ জসিম উদ্দিন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকার আজকের পর্বে। প্রিয় বন্ধুরা, জীবন ও জীবিকার প্রতিটি পর্বে আমরা ঢাকা শহরের শ্রমজীবী বিভিন্ন পেশাজীবী মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হই। তদ্রূপ আমাদের মাঝে আজকেও একজন পেশাজীবী মানুষ আছেন। বন্ধুরা, শরীরে এই পানীয়র অভাব পূরণের জন্য আমরা কিন্তু বেশি বেশি করে ডাব খেতে পারি এই সময়টিতে। ঠিক তাই প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আমরা কথা বলবো একজন ডাব বিক্রেতার সাথে। আমাদের মাঝে একজন উপস্থিত আছেন, আমরা একটু ওনার সাথে কথা বলি। আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই শুরুতে। আমার নাম শামীম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গাজীপুর। আপনি যে ডাব বিক্রি করছেন, কতদিন ধরে ডাব বিক্রির সাথে আপনি জড়িত আছেন? 5-6 বছর তো হইবই। একটু বলবেন শুরুটা কেমনে করছিলেন? বড় চাচার সাথেই আমি ডাবের ব্যবসা আর কি আসছিল। তো যখন আমি কিছুই করতাম না, তখন মনে হলো যে চাচার সাথে থাইকা একটু দেখি চাচার ডাব কেমনে কিনে কেমনে বিক্রি করে। তো ওইভাবে আর কি চাচার সাথেই আর কি থাইকা আমি এটা আর কি বোঝার চেষ্টা করছি। তো এখন আল্লাহর রহমতে আমি এই ব্যবসাটা ভালোই বুঝি। আল্লাহ দিলে বেচা কিনাও ভালো। আপনি কত টাকা পুঁজি নিয়ে প্রথম শুরু করলেন? চাচার থেকে যখন নিজে শুরু করলেন তখন? আমার মূলধন আর কি আসছিল 16,000 টাকা। একটু জানতে চাই, অনেক তো পেশা আছে, অনেক কাজ আছে, আপনি ডাব বিক্রিটাকে পেশা হিসেবে নিলেন কেন? জীবনের তাগিদে তো মানুষের অনেক কিছুই করতে হয়। অনেক ব্যবসায় করে, কেউ রিক্সা চালায়, কেউ কৃষি কাজ করে, কেউ ধরেন যে গার্মেন্টসে চাকরি করে। আমার কাছে মনে হয়েছে যে এটা তো একটা ভালো, এখানে কোনো নকলের ব্যবসা নাই। এটা আমার অনেক সময় মনে হয়েছে যে এটাতে তো কোনো আর কি ভেজাল নাই। আচ্ছা, এই ডাবগুলো আপনি আনেন কোত্থেকে? ডাব আড়ত থেকে নিয়ে আসি। একটু ধারণা দিবেন ডাবের দামগুলো কিরকম? আপনার এখানে যে ডাবগুলো আছে কোনটার দাম কেমন? এখানে তো 2-3 রকমের আছে। কোনোটা আপনার 100 টাকা বেচি, কোনোটা 80 টাকা, কোনোটা 70 টাকা, কোনোটা 60 টাকা। 60 টাকার নিচে তো ডাব নাই। যে ডাবটা আপনি 60 টাকা বিক্রি করেন, এই ডাবটা আপনার কেনা পড়ে কত টাকা? 50 টাকার মতো প্রায়। আবার যে আমার খরচ আছে না, ওই যে আমরা যে আনা নেওয়ার যে খরচটা, এই খরচ মিলা ধরেন যে প্রতি ডাবে যেটা 60 টাকা ওটা ধরেন যে আমার 5 টাকা থাকে, যেটা 80 টাকা ওটাতে ধরেন যে 6-7 টাকা থাকে, যেটা 100 টাকা ওটা ধরেন যে 8-9 টাকা থাকে। এইরকম করে আর কি। আহামরি কোনো লাভ নাই ভাই। একটু ধারণা দিবেন আপনার মাসিক আনুমানিক আয় এই ডাব বিক্রি থেকে কেমন হয়? 25,000 টাকা আর কি থাকে। আবার খরচা আছে না। আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই। পরিবারে কে কে আছেন? পরিবারে আমার স্ত্রী, 2 ছেলে আর 1 মেয়ে। ওদের বয়স কত বছর? বড়টার বয়স হয়েছে 12, আর মাঝিলের বয়স হয়েছে 8, আর ছোটটার বয়স হয়েছে আপনার 4। আচ্ছা, ওদের নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? কি করতে চান ভবিষ্যতে ওদেরকে? না, বড়টারে তো আপনাকে দোয়ায় আল্লাহর মধ্যে
মাদ্রাসায় দিছি, ছোটটারে এবার ওই যে স্কুলে দিছি, ও এবার 2-তে উঠলো। সবচেয়ে ছোটরা তো বাসায়। পরিবার কি এখানেই থাকে? জি, আমরা একসাথেই থাকি। আচ্ছা, এই যে ডাব বিক্রি, এটা যদি কেউ করতে চায়, কেউ নতুনভাবে ব্যবসাটা শুরু করতে চায়, তাহলে আপনি কি পরামর্শ দিবেন তাদের জন্য? আমার পরামর্শ হয়েছে যে আগে আপনার একটু বোঝার বিষয় আছে, তো চাইলে এত কঠিন কিছু না। সে যদি চায় তাহলে অল্প পুঁজিতেও ডাব ব্যবসা করতে, কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখা লাগবে যে আমি কত কমে ডাবটা আমি কিনবো, কত বিক্রি করবো, এইটা একটু মাথায় রাখবো। প্রিয় বন্ধুরা, আমরা কথা বলছিলাম একজন ডাব বিক্রেতার সাথে। আসুন এই গরমে আমরা বেশি বেশি করে ডাব খাই, আমাদের শরীরের যে পানির স্বল্পতা আছে, পানির ঘাটতিগুলো আমরা পূরণ করি এবং সুস্থ থাকি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আগামী পর্বে অন্য কোনো পেশাজীবী মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, শুনছিলেন জীবন ও জীবিকা পর্বটি। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা খ থেকে, মধ্যম তরঙ্গ 819 কিলোহার্টজে এবং FM 102 মেগাহার্টজে। প্রিয় বন্ধুরা, এবারের আয়োজনে রয়েছে আপনাদের খুবই প্রিয় পর্ব বাঁধন ও ইবাধন। গ্রন্থনায় রয়েছেন তামান্না সিদ্দিকী। শরতের শুভ্রতার সাথে মেঘ বৃষ্টির খেলায় প্রকৃতি এখন ভিন্ন আনন্দে মাতোয়ারা। তবে প্রকৃতির এই ভিন্নতা আমাদের শরীরে কিন্তু সবসময় ভালো কিছু বয়ে আনে না। এই যেমন হুটহাট বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগার সম্ভাবনা তৈরি হয়, তেমনি বৃষ্টিহীন দিনে গরমের তীব্রতায় ঘেমে নিয়েও শরীরে দুর্বলতা এসে যায়। কখনো আবার অতিরিক্ত ঘামের ফলে শরীরে পানি শূন্যতা দেখা দেয়, আবার কখনো অতি গরমে পেটের সমস্যাও দেখা দেয়। সেই সাথে হুটহাট বৃষ্টিতে যেখানে সেখানে পানি জমে থাকছে, যার ফলে এডিস মশাও বৃদ্ধি পাচ্ছে, বেড়ে যাচ্ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। তাই সব মিলিয়ে এই সময়টি আমাদের খুব সচেতন এবং সতর্কতার সাথে পার করতে হবে। সবাইকে এই সচেতনতার আহ্বানে আমন্ত্রণ বাঁধন ও ই বাঁধনের আজকের পর্বে। যথারীতি ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর নিয়ে শ্রোতাদের পাঠানো চিঠি এবং ইমেইলের কথামালায় সাজানো হয়েছে আজকের আয়োজনটি। তো বন্ধুরা, চলে যাচ্ছি সেই চিঠি এবং ইমেইলের কথায়। আজ প্রথম যার লেখাটি হাতে রয়েছে তিনি হচ্ছেন ফকির শফিক হাসান টুটুল, সভাপতি কল্পতরু বেতার শ্রোতা ক্লাব, ভাঙা, ফরিদপুরের শ্রোতা। তিনি লিখেছেন, মুক্ত দানার মতো ঝকঝকে শিশির স্নাত সুন্দর সকালে নদীর তীরে ফুটে থাকা শুভ্র কাশফুল এবং সৌরভ ছড়ানো শিউলি ঝরা একরাশ সুরভিত শুভেচ্ছা রইল প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের সকল প্রিয়জনকে। গত 9 সেপ্টেম্বর চমৎকার সঞ্চালনায় প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের সবগুলো আয়োজন খুব ভালো লেগেছে। প্রারম্ভে শরৎ নিয়ে প্রাসঙ্গিক কথার সাথে প্রিয় শিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে ধনধান্য পুষ্পে ভরা গানটি শুনে মনটা সজীবতায় ভরে গিয়েছিল। মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় জীবন ও জীবিকা পর্বে শরীয়তপুরের একজন দেশীয় ফল বিক্রেতার সাক্ষাৎকারটি ভীষণ ভালো লেগেছে। শ্রোতানন্দিত অনেক প্রিয় পর্ব বাঁধন ও ই বাঁধন খুব ভালো লেগেছে। বাঁধন ও ই বাঁধন পর্বটি আলাদাভাবে একজন উপস্থাপক এবং একজন উপস্থাপিকা দিয়ে সঞ্চালনা করার জন্য বিনীত অনুরোধ রইল। অনুষ্ঠানের শেষ বেলাতে নন্দিত কণ্ঠশিল্পী রুনা লায়লার কণ্ঠে গানটি ভালো লেগেছে। জল, স্থল ও আকাশপথের তথ্য নিয়ে গুরুত্বপূর্ণ পর্ব শুভযাত্রায় বিভিন্ন যানবাহন ছেড়ে যাবার সময়সূচি এই মহানগরকে সকলকে ভীষণ উপকৃত করে। চমৎকার সব আয়োজন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের সকল কলাকুশলী সহ বাংলাদেশ বেতারকে। ফকির শফিক হাসান টুটুল, চমৎকার কথামালায় সাজানো আপনার এই লেখনের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বেশ কিছু পর্ব ভালো লাগার কথা বিস্তারিতভাবে জানিয়েছেন, যা জেনে সত্যি খুব ভালো লাগলো। সেই সাথে এই পর্বের জন্য আপনার মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। নিশ্চয়ই তারা বিষয়টি বিবেচনায় রাখবেন। পরিশেষে বলবো, সবসময় মহানগরের সাথে থাকবেন এবং নিয়মিত লিখবেন, এ আমাদের প্রত্যাশা। এবারে চিঠিটি লিখেছেন মেহেদি হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চরিডাঙ্গা, মানিকগঞ্জ থেকে। সুপ্রিয় শরীদগণ, শুরুতে সালাম এবং ভালোবাসা জানবেন।
সকালের স্নিগ্ধ মাখা একগুচ্ছ বেলি ফুলের শুভেচ্ছা নেবেন। গত 6 সেপ্টেম্বর শুক্রবার সকালে উঠেই মহানগর শুনছিলাম মনোযোগ দিয়ে। শুরুতেই সুন্দর কথামালা দিয়ে শুরু হলো অনুষ্ঠান। এরপর ফেরদৌস সারার কণ্ঠে একটি গান শুনে মন প্রাণ ভরে গেছে। ওই দিন মহানগরের নতুন একটি পর্ব গানের কবিতায় সকাল চমৎকার লেগেছে। পর্বটি সাদরে গ্রহণ করছি। রম্যকথন এবং চেনা অচেনা ঢাকা পর্ব দুটি মন ছুঁয়ে গেছে। এত সব দারুণ পরিবেশনা উপহার দেওয়ার জন্য মহানগর কর্তৃপক্ষকে জানাই অকুণ্ঠ ভালোবাসা। মেহেদী হাসান মামুন, আপনাদের এই ভালোবাসা, এই ভালো লাগাই মহানগরের এগিয়ে চলার প্রেরণা, যে প্রেরণায় প্রতিনিয়ত ভালো ভালো আয়োজন উপহার দেওয়ার চেষ্টা করা হয়। তাই ভালোবাসার এ ছায়া সবসময় রাখবেন মহানগরের উপর। ধন্যবাদ আপনার লেখার জন্য। বরুণ কর্মকার শোভন জয় বাংলা বেতাশ্রোতা সংঘ, কাঠপট্টি রোড, বরিশাল থেকে লিখেছেন, হে প্রিয় মহানগর, শুরুতেই জানাই শুভেচ্ছা। প্রতিনিয়ত মহানগর শুনে থাকি, মাঝে কিছুদিন লিখতে না পারায় আমি দুঃখিত। আজ আবার তোমাদের মাঝে ফিরে এলাম। গত পর্বে একজন ভাঙারি বিক্রেতার সাক্ষাৎকার ভালো লেগেছে। আগামী পর্বে আমি পুরান ঢাকার শাখারি বাজারের শাখা বিক্রেতার সাক্ষাৎকার শুনতে চাই। ধন্যবাদ। বরুণ কর্মকার শোভন, আপনাকেও ধন্যবাদ। বেশ কিছুদিনের বিরতির পর আবার ফিরে এসেছেন, তার জন্য আশা করি এখন থেকেই নিয়মিতভাবেই থাকবেন এবং লিখবেন, আর আপনার অনুরোধও কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে। মোহাম্মদ রাসেল শেখ শিবালয়, মানিকগঞ্জ থেকে লিখেছেন, বর্তমানে প্রিয় ভাইয়া এবং আপুর উপস্থাপনায় বাঁধন পর্বটি প্রাণ ফিরে পেয়েছে। আশা করি ভাইয়া এবং আপু নিয়মিতভাবেই এই পর্বে উপস্থাপনা করবেন। 10 সেপ্টেম্বরের আয়োজনে আমার প্রিয় পর্ব ক্রীড়া পর্যালোচনা শুনতে পেলাম। মহানগর কর্তৃপক্ষকে ধন্যবাদ এই পর্বটি ফিরিয়ে আনার জন্য। বন্ধু মোহাম্মদ রাসেল শেখ, যদি ভুল না করে থাকি তাহলে যতদূর মনে পড়ে কয়েক সপ্তাহ আগে আপনার কাছ থেকে অনুরোধ পেয়েছিলাম আমরা এই পর্বটি ফিরিয়ে আনার জন্য, আর সেই অনুরোধের বাস্তবায়নও হয়ে গেছে ইতিমধ্যে। তো বুঝতেই পারছেন আপনাদের অনুরোধ কর্তৃপক্ষ খুব গুরুত্বের সাথেই বিবেচনায় রাখেন। সুযোগ এবং সম্ভব হলে সেগুলো ফিরিয়েও আনা হয়। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফয়সাল আহমেদ শিপন, সভাপতি মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইর, গোপালগঞ্জ থেকে লিখেছেন, 10 সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এ উপলক্ষে প্রাসঙ্গিক কথিকা ভালো লেগেছে। আত্মহত্যা কখনোই ব্যক্তিগত বিষয় নয়, এর জন্য পূর্বঘটিত অনেক কারণ জড়িত। সামাজিক মাধ্যমগুলোতে এ বিষয়ে ব্যাপক প্রচারণার মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে সোচ্চার ভূমিকা রাখতে হবে। ঢাকার ইতিহাস পর্বে লেখক জেমস টেলরের লেখা কোম্পানি আমলে ঢাকা বইটির অংশবিশেষ পাঠ শুনে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। এছাড়া স্বপ্নের আগামী পর্বে নারী উদ্যোক্তা মাহমুদা খানম লিন্ডার আলাপন ভালো লেগেছে। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু চাকরির বাজারেই নয়, বরং নিজ উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করি। দীর্ঘদিন বিরতির পর প্রচারিত সাপ্তাহিক ক্রীড়া পর্যালোচনা পর্বটিও ছিল অসাধারণ। ধন্যবাদ। ফয়সাল আহমেদ শিপন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনার ভালো লাগার কথাগুলো এত চমৎকারভাবে লিখে জানানোর জন্য। প্রিয় বন্ধুরা, আমাদের আয়োজন থেকে অর্থাৎ বাঁধন পর্ব থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি আপনারা যে ঠিকানায় আমাদেরকে ইমেল করবেন, mohanogorbb@gmail.com। আপনারা চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য বাঁধন ইবাধন পর্ব থেকে শুভকামনা রাখছি। প্রিয় শ্রোতা, আমরা অনেকেই আছি সময় সুযোগ পেলেই গান শুনি, কারণ গান আমাদের মানসিক প্রশান্তি এনে দেয়। অবশ্যই গান আমাদের মানসিক প্রশান্তি এনে দেয়। সুযোগ পেলে আমরা আয়োজন থেকে শুনব। তবে এবারের যে পর্ব সে নিয়ে কথা বলছি। প্রিয় বন্ধুরা, নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর আমরা সবাই। জুলাই অভ্যুত্থানে তাজা প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি এই নতুন দিনের স্বপ্ন। কত মায়ের বুক খালি হয়ে সন্তান হারানোর হাহাকারে চারপাশ বেদনায় ভরে উঠেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে এমনই এক শহীদ শাকিলের কথা আমরা শুনব জেগে ওঠো বাংলাদেশ পর্বে। পর্বটির গবেষণা, গ্রন্থনা এবং সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মামুনুর রশিদ। প্রিয় শ্রোতা, বৈষম্য বিরোধী আন্দোলনের একজন শহীদের নাম শহীদ শাকিল। শহীদ শাকিলের মিরপুরের ডি ব্লকের বাসায় যখন আমরা পৌঁছলাম, তখন ঘরের ভেতর থেকে তার মায়ের আহাজারি শুনতে পেলাম।
জানতে চাইলাম শাকিলের মায়ের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাকিলের জড়িয়ে পড়ার ঘটনা। তিনি বললেন, দেখেন না, আমার সাথে ওই যে আন্দোলনও গেছে না গেছে কোনোদিনও আমার সাথে শেয়ার করেনি, বা আমাকে ভয় তো বলতো না। আর আমি যে যাওয়ানোর লেগে বাধা দিতাম ওই ইয়াও আমার কাছে বলতো না যে ওই হতে হারে, মানে ওর মতামতই ওই হারতো। তো আমি হুনা একদিন হুনিয়া কে রে বাবা আয়া বলে ছোটো বাইরে যাচ্ছে আমি এদিকে এমনি ঘুরি, তোরে কই 1 ঘন্টা করে পড়ালেখা করস না, ইয়া করছে গড়ায় খালি মোবাইল টিপস। ইয়া করছে আমি আজ যে ওই জায়গায় গেছি, আজ আমার ওই জায়গায় পুলিশে ঠেক দিছে, ওই জায়গায় টিয়ার সেল মারছে, এটি বাইর লগে কয়। তা আমি হুনিয়া কই কি রে বাবা তুই আন্দোলনে যাস না, তুই যদি আন্দোলনে যাস আমার কথা যদি না মানস তাহলে আমারে মারিয়া থুইয়া যা, আমারে যে তার একে আন্দোলনে যাস না রে বাবা, দেশের অবস্থা খুবই খারাপ। শোনা শুনি যে মানুষের গর্তনে পোলাফাইন দরিয়া নিয়ে যায়, আন্দোলনের পোলাফাইন গর্তনে দরিয়া নিয়ে গায়েব করিয়ালে মা বাপে জানে না। বাবা তোরে খোঁজার মতো দুনিয়াতে তোর গাছের একটা পাতও নাই, তোর বংশের তো কেউ নাই। আর আমার ভাই বেড়াদারা যে তোরে খুঁজবো ওই ভাই বেড়াদার আমার না, তাহলে এখন বাবা তুই এক পথে যাবি, তোর খুঁজলো অন্য মানুষ নাই রে, তোর একটা ছোটো ভাই বোন 2টা গেছি গিয়া বিয়া দিছ। কয় কি কয় তুমি তো ফাও কথা কনে লিখে বইয়া থাও, এই ফাও কথাই যুক্তি করিয়া কও আমার উপর তোমার কোনো আস্থা নেই। ইয়া করছে মানুষের মায়েরা ছেলে ঘরে লইয়া রোডে গিয়ে আন্দোলন করে, আর তুমি বাধা দাও আমারে যাইতাম না। মানুষের বাচ্চারা যে মরিয়া যায়, ছেলেরা যে মরিয়া যায়, হেগুন ছেলে তোমার ছেলে হেগুন ছেলে না। শাকিল সেদিন ঘর থেকে যখন বের হচ্ছে কিংবা ওই মুহূর্তে যদি আপনার কোনো কথা মনে থাকে, যারা মরিয়া যায়, জাগরে মারিয়ালায়, জাগরে পুলিশে গায়েব করিয়ালায়, জাগরে ইয়া করিয়া নিয়ে যায়, গর্তনে দরিয়া নিয়ে যায়, হ্যাঁ গো কি মা নাই? তুমি কি একা আমার মা? তোমার মতো এরকম আমার শতে মা আছে, এরকম হাজার মা আছে। তুমি যে আমার মা, তোমার কি নিরাপত্তা আছে? আমি কি ইয়াতে খারে কইতে পারম যে আমার মার নিরাপত্তা আছে? তাহলে আমার যে এই হতে যাইতা না, তুমি বাধা দাও। কত মায়েরা দেহ টিভিতে খবর দেহ যে কত মায়েরা ছেলে ঘরে লইয়া আন্দোলন করতে যায়, দেশে মা কোনো নিরাপত্তা নাই। আমি যে তোমারে একা বাসায় থুয়া যাই, আমার মাথায় টেনশন আছে যে আমার মার বাসায় কি নিরাপত্তা আছে কিনা। আমি আন্দোলন করতে যাই, মা 10-এরও মা বোন আছে, আমারও মা বোন আছে। আমরা যদি এই পথে আন্দোলন না করি তা আমাকে মা বোনের কোনো নিরাপত্তা নেই। তাই কইছে মতো দামিকে তবুও কই বাবা যাইস না রে, তোর তো খোঁজার মতো কত মানুষের বলে গায়েব করে লে, তোরে তো তুই আরও 2 দিনে ঘরও কইস তোরে পথে ঠেক দেয়, মানুষে বলে ঠেক দিয়া কয় তোরে গুম করে এলাম, তোরে মারি এলাম, তুই এই পথে আড়স কা, তুই আন্দোলনে যাস কা। বাবা যাইস না রে, তোরে খোঁজার মতো লোক নাই রে। কয় তুমি নিরাপত্তা থাও, আমারে যদি পুলিশে ধরে হয়তো আমারে পুলিশে ধরিয়েই নিব। আমারে যে পুলিশে ধরিয়ে নিলে তুমি কোনো থানায় কোনো কেউর কাছে যাইয়া কেউরে টাকাও দিবা না, হাতে পায়েও দেবা না। আমারে নিয়ে কত 10 দিনই রাখবো, 15 দিনই রাখবো, এরপরে দেখবো আমার বাসায় আননের মতো লোক আছে, আমার বড় ভাইরা আছে, আমার 5 সালাই আমার মা, 5 সালাই আমার বাপ। আমার তোফাজ্জল স্যারে আমার বাহের চাইও বেশি করে আমারে, মিশু স্যার, হ্যাঁ তোফাজ্জল স্যার, রিঙ্কু স্যার। তো যেদিনকে ও চলে গেল বাসা থেকে, আপনার সাথে শেষ কথা কি হয়েছিল তার? মানে কে জানি ফোন দিছিল, ওর ফোন আবার সবসময় সাইলেন্ট করে রাখতো। ফোন দিছে মাত্র উঠে যায় গিয়া, তা আমি ডাক দিয়া কই আমি রুম দেখলে তো এ আবার একটা রুম ঠিক করছে। কয় আমি রুম দেখলে তো তোর পছন্দ হয় না, তো রইমার মা একটা রুম ঠিক করে দিছে খল্লিয়ার বাসায়, যাবি? কত ভাড়া করবো? আমি কি 7,000 টাকা করবো? কয় না আত্মীয় স্বজনের দ্বারা যাম না। সেই বাসায় আবার এর ভাই থাকে, কয় না আত্মীয় স্বজনের দ্বার তো দূরে থাও, এটাই ভালো। তুমি যাইয়া যে রুমের বান লগে বইয়া থাকবা, এটাই ভালো, কিন্তু একান্ন থাকলে আত্মীয় স্বজনের দ্বারা এটা ভালো না। আমি কে যাবি না? কয় না আমি দেখালুম রুম। তো পরে আমি কে আচ্ছা তুই নিচতলায় দেখা আমার ফোন দিস, ঈদগা আমারও খারে, তা আমি যে দেখুন। আচ্ছা ঠিক আছে। কইয়া যে গর্তন বাইরেছে বাবা, আর ফিরে বাবা গড়াই। এই সময় ধরেন 12:30 বা 1:45 এই টাইমে গর্তনে বেরিয়েছে, এই রুম দেওয়ানোর কথা কয়া। আমি রুম দেখে ঈদগা আমারও খারে তোমার ফোন দিলে তো তুমি যাইও।
আর বাবা সারাদিন ফোনও দেয়নি। পরে আমি রুম এতে লগে গিয়ে ঘুরিয়ে রুম টুম ছাইয়া গরম হইয়া রয়েছি, দেখ শরীরটা ভালো লাগে না, আসছি কতক্ষণ পরে হইয়া রয়েছি। কিভাবে জানলেন শাকিলের আঘাত পাওয়ার খবর? মাসুদায় কয় আংটি একটু আমাকে লগে যাইতে হবো, কয় কুড়ে, কয় একটু কর্মটিলা হাসপাতাল। আমি কে আমার ফুলার কিছু হয়েছে? কয় না বেশি কিছু হয় না, শাকিল ভাই একটু ওই যে গেম জামের ভিতরে গেছে তো একটু অসুস্থ হয়েছে, কর্মীটলা আনিছি, আমাকে ফুলাইন দেখে চিকিৎসা করবো না, গার্জিয়ান খোঁজে। এর লিগে স্যারে আমার ঘরে ফোন দিয়ে কইছে আপনারই নিতাম। তা আমি যে এই যে গুল্লি মুল্লি এটি যে ওইটা আমার মাথায় নাই। পরে আমি বোরগাঁও দিয়ে নিচে নামিয়ে গেছি এই কাপড় পরিয়ে এই অবস্থায়। পরে ঈদগামও গেছি মতো আবার কারা জানি ওগরে ফোন দিছে, দিয়ে কয় আংটিরে লইয়া আগারগাঁও নিরুসাইজ হাসপাতাল লয়ে ফোয়াদ দিছি বাবু নিরুসাইজ হাসপাতাল। অটো গাড়ি লইছে, অটো গাড়ি যাইতো দিব না। পরে একটা সিএনজি ডাক দিয়ে লইছে, আমার লগে একটা অকলগের একটা ইয়ে গেছে, ও একটা সিএনজি ডাক দিয়ে রয়েছে, জেন দিয়ে যে হিন্দি আর্মিরা ঠেক দেয়, জেন দিয়ে যে হিন্দি আর্মিরা ঠেক দেয়। পরে সিএনজি এলাই ফেসে নিয়ে গেছি যাই দি স্যারেরা হেন আছে না আমার ডক্টর দেন না ভিতরে। পরে অনেক শিক্ষা ফাঁকার দিয়ে কাগতি মিগতি করিয়া কইছি মতোর পরে নিয়ে গেছে, যাই দি বাবা সোজা অক্সিজেন দেওয়া ফাঁসা করিয়া ধরিয়া বাবা করে ডাকিয়া তোলারে নাই ভাউলারে নাই। পরে আমার এক মনে টাইনা খেয়েছে, এনো লয়েছে। পরে আবার একটু যাইতে চাইছি, কয়ে এনো নাই, সাইতে লাই নিয়ে গেছে। আমি মনে করছি যে আমার বাবা মনে হয় নাই। সবাই কয়ে আসে করে 3 দিন রাখছে। এই যে আপনার ছেলের তার রক্তে যে বিজয়, এটা আমাদের এই তরুণ শিক্ষার্থীরা নিয়ে এসেছে। আপনি তার অহংকারের মা, গর্বের মা, এবং আপনার ছেলের এই আত্মদানের ভেতর থেকে তো একটা বিশাল একটা ইতিহাস রচনা হয়েছে। এখন স্বজন মানুষটা নাই, তাকে তারপরেও তো মা হিসেবে আপনি ফিল করেন, কিংবা এই শূন্যতাটাকে নিয়ে আপনার এখন কেমন ভাবনা, কি ভাবছেন? আমার ফুলা আমার ঘরের রাজা ছিল, আমার সংসারের রাজা ছিল। আমার ফুলারে যে নেই পথে ওরা হত্যা করছে, আমার ফুলারে মারছে, আমি এটার উপযুক্ত বিচার এমনকার সময় যে সরকারে বা আমি এর কাছে উপযুক্ত বিচার চাই। আমার সরকারের কাছে এই একটা দাবি। শাকিলের মাকে আমরা সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই পাইনি। তার এই আহাজারি পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দেয়। জুলাইয়ের আত্মদানকারী সকল শহীদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। প্রিয় বন্ধুরা, শুনছিলেন জেগে ওঠা বাংলাদেশ পর্বটি। শ্রোতা বন্ধুরা, আমরা মহানগরের শেষ প্রান্তে চলে এসেছি। এবার বিদায় নিতে হচ্ছে। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিতে চাই, আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নজমি এলাহি, উপস্থাপনায় ছিলাম আমি ফাতেমা জুবুন্নেসা মুনিয়া এবং খান নজমি এলাহি। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রযোজনার সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে শাহনাজ বেগম, এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তি কণা বসু। ভালো থাকবেন সবাই।